Okay, dear students, viewers, my friends, um, respected colleagues, good evening and welcome to our online English class. Hope you, along with your family members, are safe and sound by the grace of Almighty. Dear students, I have a good news for you. Your admission process first year is going to commence from 9th August, and it's obviously a good news for you. And so today, my dear students, I'm going to teach you about an important topic from paper one, and that is flowchart. Actually, flowchart is called the number machine because you'll have to write down five sentence. I mean, no, it is not five sentence, actually five phrases or short notes type, and you'll get, if you can be able to write the flowchart correctly, you will get 10 marks. So it's an easy topic. I think if you, and you'll have to be very much careful because it has some rules and regulation to write flowchart. So today I'll teach you how to write a flowchart. So let's move on to our next topic. Okay. See, at first we should know what is flowchart. আমাদের আগে জানতে হবে flowchart কি. See, flowchart is a type of diagram that represents a workflow or process. Flowchart হচ্ছে একটা কাঠামো, ডায়াগ্রাম মানে হচ্ছে একটা কাঠামো যেটা আসলে যেখানে প্রকাশ করে ওয়ার্কফ্লো মানে একটা ধারাবাহিক প্রক্রিয়া or process. ওকে, প্রসেস মানে হচ্ছে প্রক্রিয়া, ধারাবাহিক প্রক্রিয়াকে উপস্থাপন করা হয়, তাকে বলা হয় flowchart. Or you can say a visual representation of the sequence of steps and decisions needed to perform a process. A visual representation, এটা দেখা যায়, এই যে আমরা এটা লিখবো, ওকে, দেখে লিখবো, ওকে, কি করতে বলা হবে সেটা আমরা দেখবো। এটা বিমূর্ত কিছু নয় বা অদৃশ্য বা স্ট্রাক্ট কোনো কিছু নয়, সেটা হচ্ছে জাস্ট আমরা দেখে দেখে কি করতে বলা হয়েছে, জাস্ট এটা আমরা রুলটা ফলো করে লিখবো। ওকে, দেন হোয়াট ইজ আ ফ্লো চার্ট অ্যাবাউট? ফ্লো চার্টটা আসলে কি সম্পর্কে আমাদের লিখতে হবে, ফ্লো চার্টে কি থাকতে পারে? ওকে, ডিসক্রাইবিং আ ওয়ার্কফ্লো। ওকে, ডিসক্রাইবিং আ ওয়ার্কফ্লো, একটা কাজের ধারাবাহিকতাকে বর্ণনা করতে বলা হতে পারে। or describing the sequence of a process, কোনো একটা ধারাবাহিক প্রক্রিয়াকে বর্ণনা করতে বলা হতে পারে। or finding out example based on a concept, কোনো একটা কনসেপ্ট দেওয়া থাকবে, কোনো একটা বিষয় উল্লেখ করা থাকবে, সেটার উপর যে উদাহরণ বেস যে বিষয়গুলো থাকবে সেগুলো ফাইন্ড আউট করে আমরা ফ্লোচার্ট লিখতে পারি। দেন ডিসক্রাইবিং কজ এন্ড ইফেক্ট, কোনো কজ এন্ড ইফেক্ট কার্যকরণ, কারণ এবং এর ফলাফল কে বিবরণ দিয়ে বা বর্ণনা করে আমরা ফ্লোচার্ট লিখতে পারি। অ্যাকচুয়ালি ডিপেন্ডস অন দ্য কোয়েশ্চেন, এটা কোয়েশ্চেনে কিভাবে থাকবে, ওকে, সেটার উপর ডিপেন্ড করে আমরা ফ্লোচার্ট লিখব। or making classification of something, কোনো কিছু ক্লাসিফিকেশন হতে পারে। ওকে, দেন সি হাউ টু রাইট আ ফ্লোচার্ট, আমরা ফ্লোচার্টটা কিভাবে লিখব। সি, so the student present now, Christika Graves, so my complex name. Okay, তারপর হচ্ছে সঞ্জনা আক্তার, পরম চাকমা, জেরিন তাসনিম আতোশি। ওকে, থ্যাংক ইউ। সি, the matters that are to follow to write a flowchart, যে বিষয়গুলো অনুসরণ করে তোমাকে ফ্লোচার্ট লিখতে হবে সেটা হচ্ছে অ্যান্সার শুড বি, মানে এখানে হচ্ছে কিছু বিষয় তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। ওকে, এখন আমাদের করতে বলা হয়েছে এক ধরনের, আমরা করেছি আরেক ধরনের, এক্ষেত্রে কিন্তু নাম্বার পাওয়াটা অনেক টাফ হয়ে যায়। এটা ভুল না, কিন্তু সাম অফ দ্য টিচার্স অ্যাকচুয়ালি ডু নট লাইক টু অ্যাকচুয়ালি টু গো এগেইনস্ট দ্য কোশ্চেন পেপার, মানে কিছু কিছু টিচার আছে তারা কোশ্চেনে যেভাবে করতে বলা হয়েছে এইভাবে করলে কিন্তু তারা কিন্তু এটা পছন্দ করে। সো আমরা কিন্তু এই রিস্ক নিব না পরীক্ষার ক্ষেত্রে। ফাইনাল পরীক্ষায় ধরো আমি আমার মনের মতো করে লিখলাম, কিন্তু এমন একটা টিচার করলো সেটা পছন্দ করলো না, তোমাকে নাম্বারটা কি করে দিল না। তাইলে পেপার ওয়ানে যদি 10 মার্কস যদি চলে যায় তাহলে আর কত,
90 মার্কস নিয়ে তুমি কখনো এ প্লাস পাওয়াটা আসলে অনেক রিয়েলি ভেরি তোমার কি হয়ে যাবে, টাফ থেকে টাফার হয়ে যাবে। সো আমরা আসলে প্রশ্নে যেভাবে থাকবে, ওকে, প্রশ্নে যেভাবে থাকবে জাস্ট সেটা ফলো করবে। ওকে, আমার মনে হয় ক্লাস দেখলে তোমরা বুঝতে পারবে, রাইট? ওকে, সি এটা যে বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে একটা ফ্লো চার্ট লেখার সময়, একটা অবশ্যই সেটা হচ্ছে কি ইন শর্ট নোটস, একটা শর্ট নোট থাকবে। ওকে, শর্ট নোট বলতে কয়েকটা ওয়ার্ডের সমন্বয় থাকবে। ওকে, এন্ড ফ্রেজ থাকবে। ফ্রেজ মানে হচ্ছে আ গ্রুপ অফ ওয়ার্ডস হ্যাভিং নো ভার্ব, যেখানে কোনো ভার্ব থাকবে না। ওকে, তাহলে আমরা দেখবো আসলে গ্রাজুয়াল এগুলো জানবো কিভাবে লিখতে হয়। ঠিক আছে, তাহলে আমাদের এখানে থাক মানে অবশ্যই এখানে আমাদেরকে ইন শর্ট নোট লিখতে হবে আর ফ্রেজ আকারে লিখতে হবে। ওকে, এই বিষয়টা মাথায় রাখতে হবে আমাদেরকে। অ্যান্সার শুড বি ইন শর্ট নোটস অর ফ্রেজ। সি হাউ টু মেক শর্ট নোটস অর ফ্রেজেস। তো আমি যে বললাম যে বিষয়গুলো তোমাদেরকে ফলো করতে হবে, শর্ট নোট আকারে লিখতে হবে। ওকে, তারপর আহ, তারপর কি এই ফ্রেজ আকারে লিখতে হবে। এখন বিষয়টা হচ্ছে আমরা শর্ট নোটস গুলো কিভাবে লিখবো, ওর ফ্রেজ গুলো কিভাবে, কোন নিয়ম অনুসরণ করে আমরা ফ্লোচার্টটা লিখবো। তো সেক্ষেত্রে আমাদের আমি কিছু নিয়ম দেখিয়ে দিব। আশা করি পরীক্ষায় কখনো এর বাইরে কোনো নিয়ম থাকবে না। ওকে, এর বাইরে কোনো নিয়ম থাকবে না। বাইরে নিয়ম থাকলেও পরে এখান থেকে যে কোনো একটা ফলো করলে হয়ে যাবে। আমি 99.99% sure that you will have common from the rules that I am going to teach you. Okay, see how to make flowchart, sorry, how to make short notes or phrases। সেটা হতে পারে ভার প্লাস আইএনজি ওর এক্সটেনশন, ভার প্লাস আইএনজি ওর এক্সটেনশন। আমরা জানি ভার্বের সাথে আইন যুক্ত হয়ে হয় সেটা জেরান্ড হবে, না হলে প্রেজেন্ট পার্টিসিপল হবে। জেরান্ড হচ্ছে কি ভার্বের সাথে আইন যুক্ত হয়ে সেটা নাউনের কাজ করে। সাপোজ সুইম, সুইম হচ্ছে, সুইমের বাংলা হচ্ছে সাঁতার কাটা, ইটস এ ভার্ব ফর্ম। ওকে, তো যদি বলি আমি সুইমিং, তখন সেটার অর্থ হয়ে যায়, বাংলা অর্থ হয়ে যায় সাঁতার। ওকে, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। দেখো সেটা এখন ভার্ব নাই, এখন সেটা কি হয়ে গেছে, আইনজি যুক্ত হয়ে নাউনের কাজ করেছে। এবং অর সেটা ভার্ব প্লাস আইনজি যুক্ত হয়ে প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে। ওকে, তো প্রেজেন্ট পার্টিসিপল বিষয়টা কি, সেটাও ভার্বের সাথে আইন যুক্ত হয়ে নাউনের, সরি, ভার্বের সাথে আইন যুক্ত হবে। এখন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আ জেরান্ট এন্ড আ প্রেজেন্ট পার্টিসিপল? ওকে, সো জেরান্ট আমরা জানলাম ভার্বের সাথে আইন যুক্ত হয়ে নাউনের কাজ করবে, আর প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের সাথে আইন যুক্ত হয়ে তোমার এডজেক্টিভের কাজ করবে। কিভাবে? যেমন আই স আ ফ্লাইং বার্ড, আমি একটা পাখি দেখলাম। ফ্লাই অর্থ হচ্ছে উড়া। যখন আমি ফ্লাইং বলবো তখন সেটা আর উড়া বোঝাচ্ছে না, ভার্ব বোঝাচ্ছে না, সেটা ভার্বের সাথে আইন যুক্ত হয়ে এটার পজিশন বোঝাচ্ছে। তো পজিশন বোঝালে সেটা কিন্তু এডজেক্টিভ হয়ে যায়। কারণ আমরা জানি এডজেক্টিভের বাংলা ডেফিনিশন হচ্ছে যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাপ, অবস্থা সংখ্যা পরিমাপ, তাহলে অবস্থা বোঝালেও কিন্তু এডজেক্টিভ হয়ে যায়। তাহলে সেটা ভার্ব হতে পারে, সরি, জেরান্ড হতে পারে, অর প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে, লেটস সি। আচ্ছা, তারপর হতে পারে সেটা বিইং প্লাস এক্সটেনশন ওর বিইং প্লাস ভার্ব ইন পাস্ট পার্টিসিপল ফর্ম, দুইভাবে হতে পারে। I repeat, verb plus extension, sorry, being plus extension or being plus verb in past participle form. হ্যাঁ, in the same way, having plus extension হতে পারে or having plus verb in past participle হতে পারে, যে কোনো একটা হতে পারে। তবে for your kind information, you will be given a sample answer. ওকে, তো বাক্সের মধ্যে প্রথমে তোমাকে একটা স্যাম্পল অ্যান্সার দেয়া থাকবে। এই স্যাম্পল অ্যান্সারকে তোমার বেস করে তোমার আর যে বাকি পাঁচটা তোমাকে করতে বলা হবে সেটা তোমাকে ফলো করে, প্রথমটাকে অনুসরণ করে তোমাকে লিখতে হবে। অদৃশ্য মানব, ওকে, সে এখন আরেকটা বিষয় সেটা হচ্ছে কি full stop should be omitted. I saw actually in most of the cases students use full stop after the phrase or short notes. তারা যে বক্সের মধ্যে ফ্লো চার্ট হচ্ছে আসলে 6টা বক্স থাকবে। ওকে, 6টা বক্স, একটার পর একটা, একটা নিচে একটা থাকবে।
এখন ওই বাক্সের মধ্যে যে ওয়ার্ডগুলো লেখা হয় এরপরে ফুল স্টপ দেয়। এখন ফুল স্টপ মানে কি? ফুল স্টপ মানে হচ্ছে সমাপ্তি, সমাপ্তি কথা, ওইখানে সমাপ্তি। তাহলে এখানে যদি তুমি ফুল স্টপ দিয়ে দাও তাহলে নাম্বারও ফুল স্টপ হয়ে যাবে। ওকে, সি আরেকটা বিষয়, যেমন আমরা কি কর্ণফুলী নদী দেখি যে ফ্লো হয় জোয়ার ভাটার সময়, ও ফ্লো এর সময় যদি আমরা একটা বাদ দিয়ে দিই ফ্লোটা থাকবে না। ওকে, এখানে স্টপ হয়ে যাবে। সো দ্যাট ইজ ওয়াই উই শুড অলওয়েজ হোয়াট shun using full stop after the phrases. Okay, then এখন আমরা দেখব তাহলে ফুল স্টপ শুড বি omitted, দেন ডিফারেন্ট ফর্মস অফ ভার্ব থাকতে পারে। কিভাবে? সেটা ভার্বের বেস ফর্ম হতে পারে, ওকে, অর ভার্বের পাস্ট ফর্ম হতে পারে, অর ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হতে পারে। এখন এইখানে অথবা হতে পারে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে, যেমন শুরু হতে পারে লুকস or goes or reads, writes, walks, যে কোনো কিছু, যে কোনো একটা ওয়ার্ড প্রেজেন্ট ফর্ম হতে পারে। সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্রেজেন্ট ফর্ম এন্ড বেস ফর্ম? ওকে, বেস ফর্ম হচ্ছে রুট ওয়ার্ডটিকে বলা হয়, যেটার সাথে যেটা কখনো আইএনজি হতে পারবে না, এস বাই এস অর আইএস যুক্ত হতে পারবে না, পাস্ট ফর্ম হতে পারবে না, পাস্ট পার্টিসিপল হতে পারবে না। আর প্রেজেন্ট ফর্ম হচ্ছে কি ভার্বের সাথে এস বাই এস আইএস হতে পারে। ওকে, আমরা এখানে বলতে পারি সববার প্রেজেন্ট ফর্ম হতে পারে, কিন্তু সববার কিন্তু বেস ফর্ম হতে পারে না। ওকে, নেক্সট সি, অথবা সেটা হতে পারে কি ইনফিনিটিভ টু প্লাস ভার্বের বেস ফর্ম, টু প্লাস ভার্বের বেস ফর্ম। ইনফিনিটিভ ফ্রেজও হতে পারে টু প্লাস ভার্বের বেস ফর্ম, ওই যে আমরা মডিফায়ারে পড়েছি টু প্লাস ভার্বের বেস ফর্ম, তারপর সুইটেবল ওয়ার্ড দিতে হবে। ওর সিঙ্গেল ওয়ার্ড, লাস্ট ওয়ান হচ্ছে কি সিঙ্গেল ওয়ার্ড দিতে পারে। সিঙ্গেল ওয়ার্ড মানে কি, যেমন হোমলেস, বেসলেস, এরকম কিছু ওয়ার্ড আছে, তোমরা দেখবে যখন আমরা ফ্লো চার্ট গুলো করব, দেখেন ইউ উইল ফাইন্ড দ্যাট অ্যাকচুয়ালি কোশ্চেন মে কাম অন সিঙ্গেল ওয়ার্ড। ওকে, আচ্ছা, দেন সি আমরা তাহলে কিভাবে ফ্লো চার্ট লিখতে হয় সেটা আমরা এখন জানলাম। সেটা শর্ট নোটস আকারে হতে পারে অর ফ্রেজ আকারে হতে পারে। তাহলে শর্ট নোটস অর ফ্রেজ গুলো কিভাবে হতে পারে সেটা কিন্তু আমরা পড়লাম, যে ভার্বের সাথে আইএনজি হতে পারে, or be plus extension, having plus extension, or be plus verb in past participle form, or having plus verb in past participle form plus extension, or এখানে ফুল স্টপ ওমিট করতে হবে, ডিফারেন্ট শর্টস অফ ভার্ব ইউজ করা যেতে পারে। ওকে, করতে হতে পারে, তারপর ইনফিনিটিভ ইউজ হতে পারে, সিঙ্গেল ওয়ার্ডেও হতে পারে। সো আমরা নেক্সট স্লাইডে দেখি, একটা বিষয় খেয়াল করো, অ্যান্সার শুড বি ইন বক্স। অ্যান্সার শুড বি ইন বক্স, অ্যান্সার সব সময় বক্সে লিখতে হবে। I repeat, the answer should be in box. I have seen in most of the cases students avoid writing answer in a box. Then I always give them what? 0 marks. আমি কখনো তাদেরকে নাম্বার দিই না, কারণ এটা হচ্ছে অ্যান্সার শুড বি ইন বক্স। কারণ বক্স তো তোমাকে প্রথমে একটা দেয়া হবে, কেন আমি সেটা ফলো করব না? ওকে, রিমেম্বার, নো বক্স নো মার্কস। কোনো বক্স নাই মানে হচ্ছে কোনো মার্কস নাই, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। ওকে, দেন সি রাইট। এখন আমরা তো এতক্ষণ অনেক কিছু বললাম যে আসলে এটা করতে হবে ওটা করতে হবে, আমরা সেটা এখন তোমার এই প্র্যাকটিক্যালি দেখব। আমি একটা প্যাসেজ এখান থেকে নিয়েছি তোমাদের বই থেকে, তো এটা আমরা দেখব এখন। ওকে, তো এখন আমরা একটু একটু পড়বো। আচ্ছা, তোমাকে বা আই মিন তোমাদের কি করতে বলা হবে, যেটা করতে বলা হবে সেটা কিন্তু সেন্টেন্স প্যাসেজের শুরুতে দেয়া থাকবে। ওকে, আচ্ছা, প্যাসেজের শুরুতেও দেয়া থাকতে পারে, আর বেশিরভাগ ক্ষেত্রে দেয়া থাকতে পারে তোমার যে বক্স যেখানে দেয়া থাকবে বক্সের উপরে। রাইট, ওকে, আমরা একটু দেখি। Read the following text and make a flowchart showing or mentioning the lifestyle of Amerigo. আমেরিগো নামক একজন ব্যক্তি বা ছেলে, ওকে, বয়, তার জীবনধারা কিরকম সেটা কি উল্লেখ করে আমাদেরকে ফ্লোচার্টটা লিখতে হবে। আমি একটু বলি, পড়ি, হ্যাঁ, একটু দ্রুত পড়বো। বাংলাটা তোমার একটু খুবই সহজ, সেজন্য আমি এখানে দিয়েছি, বাংলাটা তোমরা নিজের মতো করে বুঝে নিবা। My name is Amerigo. I am 13 years old.
Okay, and I live on the street alone. My mother, who is separated from my father, doesn't want me. মানে আমার মা যে আমার বাবা থেকে তাদের বিচ্ছেদ হয়ে গেছে, তিনি আমাকে চান না। ওকে, বা আমাকে তার সাথে নেয়নি। She told me to go away. তিনি আমাকে বলেছে চলে যেতে। Now she is married to another man. তিনি কিন্তু আরেকজন ব্যক্তিকে বিয়ে করেছে। এখনো দেখো কিন্তু আমাদের কিন্তু এখনো এই যে তার লাইফস্টাইল সম্পর্কে এখনো আসে নাই কিন্তু আমাদের মাথায় এটা ইনজেক্ট করে রাখতে হবে কি আমাদেরকে কি করতে বলা হয়েছে, হোয়াট উই আর টোল্ড টু ডু, আমাদের কি করতে বলা হয়েছে, দ্য লাইফস্টাইল অফ আমেরিকা, আমেরিকার লাইফস্টাইল। এখন সেটা হতে তার মায়ের বাবা তার সাথে কি করেছিল সেটা বর্ণনা করছে। আমরা কিন্তু এখান থেকে তুলে দিলে হবে না, কোন একটা মানে পাঁচটা করতে বলা হয়েছে, আমরা জাস্ট এখান থেকে পাঁচটা রুল ফলো করে এখান থেকে পাঁচটা লাইন তুলে দিলাম। দ্যাট ইজ নট কারেক্ট। ওকে, প্লিজ ডোন্ট ডু ইট। এটা করলে পরে কিন্তু নাম্বার আসবে না। রাইট, ওকে দেন। মাই ফাদার লিভস ভেরি ফার অ্যাওয়ে। আমার বাবা কিন্তু অনেক দূরে বাস করে। আই ওয়ান্ট টু গো টু হিম। আমি তার সাথে যেতে চাই। বাট হি ওয়ন্ট টেক মি আইদার। তিনিও কিন্তু আমাকে নিতে চায় না। আই বেগড হিম টু সেন্ড মি সাম মানি সো দ্যাট আই কুড বাই আ বাস টিকেট। I begged him. Here, beg doesn't mean that actually to um, to uh, to arm. Okay, ভিক্ষা করা বোঝায় না, এটা হচ্ছে ব্যাক মানে হচ্ছে এখানে অনুরোধ করা। আই ব্যাকড হিম, আমি তাকে অনুরোধ করলাম টু সেন্ড মি সাম মানি, আমাকে কিছু টাকা পাঠাতে, সো দ্যাট আই কুড বাই আ বাস টিকেট, আমি একটা বাস টিকিট কিনতে পারি এবং তার কাছে যেতে পারি। রাইট, ওকে দেন। আই এম স্টিল ওয়েটিং, আমি এখন অপেক্ষা করছি। হি হ্যাজন্ট অ্যানসার্ড, তিনি এখনো উত্তর দেয়নি। ওকে, দ্য স্ট্রিটস আর নাও মাই হোম, এখন রাস্তায় হচ্ছে আমার বাড়িঘর। সামটাইমস আই ফাইন্ড ওয়ার্ক, মাঝে মধ্যে আমি কাজ পাই। আই ইউজ টু আই ওকে sometimes I find work. I used to collect trash and sell it to a vendor. আমি মাঝে মধ্যে ময়লা আবর্জনা সংগ্রহ করতাম এবং ভেন্ডার বিক্রেতার কাছে বিক্রি করে দিতাম। I stopped doing that. আমি কাজটা করা বন্ধ করে দিলাম। After I had a serious infection, আমার একটা মারাত্মক সংক্রমণ হওয়ার পরে, and the doctor told me to stay away from the trash thing. এই সমস্ত কাজ থেকে আমাকে দূরে থাকতে বলেছিল। Once I worked for an ice cream shop owner. আমি একটা আইসক্রিমের দোকানে কাজ করতাম and sold ice cream on the beach. বিচে আইসক্রিম গুলো বিক্রি করতাম। এখন লাইফস্টাইল কিন্তু চলে আসছে আস্তে আস্তে আস্তে, তার যে কাজকর্মগুলো আস্তে আস্তে আমরা কিন্তু পাচ্ছি। বাট আই গট নো মানি ইন রিটার্ন, কিন্তু বিনিময়ে আমি কোনো টাকা পেতাম না। আমি আইসক্রিম বিক্রি করতাম, সব আইসক্রিম শপ ওনারের দোকানে কাজ করতাম, বাট আই গট নো মানি ইন রিটার্ন, আমি কোনো টাকা পেতাম না। ওকে দেন, দ্য ওনার অফ দ্য শপ গেভ মি সামথিং টু ইট। ওই দোকানের মালিক আমাকে কিছু খেতে দিত। অ্যান্ড লেট মি স্লিপ ইন হিজ হার্ট, তার কুড়ে করে আমাকে থাকতে দিত এট নাইট। ওকে, somehow he was a good person. The work was difficult, কাজটা খুব কঠিন ছিল, and painful, খুব কষ্টদায়ক ছিল। The ice cream box was is quite heavy. আইসক্রিমের বাক্সটা খুব ভারী ছিল when it is full, যখন এটা পূর্ণ থাকতো। ওকে, say next. I had to walk for hours, ঘন্টার পর ঘন্টা আমাকে হাঁটতে হতো। offering my ice cream to whoever wanted to buy, যারা কিনতে চাইতো তাদেরকে আমি তাদের কাছে বিক্রি করতাম। There were days when I could not even, এটা ইভেন হবে, sell one ice cream. এমনও দিন ছিল যেখানে আমি একটা আইসক্রিম বিক্রি করতে পারতাম না। In a way I'm lucky. যাই হোক, আমি কিন্তু একটু ভাগ্যবান। কেন সে সেটা বললো? বিকজ আম alive, আমি কিন্তু এখনো জীবিত আছি। কেন সে সেটা বললো দেখো। মাই ফ্রেন্ডস হু ওয়ার্ক সর্টিং রাবিশ ইন ডাম্প, সর্ট মানে হচ্ছে বেছে, এক জায়গায় এক জিনিস থেকে অন্য জিনিস আলাদা করা। হু ওয়ার্ক সর্টিং রাবিশ ইন ড্যাম্পস অফেন সাফার ফ্রম সিরিয়াস ডিজিজ, সে কিন্তু বিভিন্ন রোগে ভুগত। ওয়ান অফ দেম was recently killed after he fell into a hole that opened up in the pile of trash. Pile of trash মানে হচ্ছে ময়লা আবর্জনা যে স্তূপ থাকে, স্তূপ ছিল বাট এখানে একটা স্তূপের নিচে একটা হোল ছিল যেখানে পরে সে মারা গেল। Many of us work for 10 to 12 hours. আমাদের বেশিরভাগই 10 থেকে 12 ঘন্টা কাজ করতে হয় and get so little in return. কিন্তু বিনিময়ে আমরা খুব কম পেতাম, that we can't even buy food, যেটা দিয়ে আমরা
এমনকি কোনো খাবারও কিনতে পারতাম না। 10 থেকে 12 ঘন্টা আমরা কাজ করতাম। ওকে, শো শাইনিং ইজ ভেরি পপুলার অ্যামং দ্য স্ট্রিট কিডস। শো শাইনিং মানে হচ্ছে জুতো পলিশ করা। ওকে, জুতো পরিষ্কার করাকে বলা হয় শো শাইনিং। এটা কিন্তু বাচ্চাদের কাছে খুবই জনপ্রিয় কাজ। আ ফিউ অফ মাই ফ্রেন্ডস অলসো ওয়ার্ক ইন ফ্যাক্টরিজ। ওকে, তার মানে সেও কিন্তু কাজটা করেছিল, যেহেতু ইট ওয়াজ পপুলার, সেও কিন্তু কাজটা করেছিল। আ ফিউ অফ মাই ফ্রেন্ডস অলসো ওয়ার্ক ইন ফ্যাক্টরিজ। আমার কিছু বন্ধু ফ্যাক্টরিতে কাজ করেছিল, কাজ করে বা ওয়ার্কশপে কাজ করে। A boy I know lost one of his eyes after a piece of hot glass flew into his eye at the glass factory where he worked. ওইখানে ওই ফ্যাক্টরিতে আমার একটা পরিচিত বন্ধু কাজ করতো, যেখানে গরম কাচের টুকরা আমার চোখের মধ্যে ঢুকে গিয়েছিল, তার চোখের মধ্যে ঢুকে গিয়েছিল এবং সে একটা চোখ হারালো। দ্য ওনার রিফিউজ টু পে ফর মেডিকেল হেল্প অ্যান্ড ফায়ার হিম। এটা মনে হয় দেখা যাচ্ছে না। ফায়ার হিম মানে হচ্ছে চাকরি থেকে তাকে কি করে দেয়া, চাকরিচ্যুত করা, তাকে মেডিকেল ট্রিটমেন্টের জন্য কোনো ধরনের হেল্প করতে তিনি অস্বীকৃতি জানান। আচ্ছা, দেখো, এটা পড়তে যদিও বা এটা পড়া ছাড়া কিন্তু কোনো ইউ হ্যাভ নো চয়েস, পড়তে হবে। কারণ এটা কিন্তু 10 মার্কস পাওয়াটা, 10 মার্কস পাওয়াটা কিন্তু সোজা বিষয় না। অনেকে আর একটা কাজ করে যে আমরা প্যাসেজটা আগে পড়েছি, উত্তরগুলো খুঁজি, এখন সারাদিন উত্তর খুঁজতে থাকে কিন্তু 5টা উত্তর পায় না। কারণ সে সেখানে পড়ে না, কারণ সে অনেক প্যাসেজ পড়ে আসছে। সব প্যাসেজ কিন্তু ইকুয়ালি মেমোরাইজ করা বা মাথার মধ্যে ইনজেক্ট করে রাখা, গ্যাদার করে রাখা, ইট ইজ কোয়াইট ইম্পসিবল। So that is why it is better you should read the passage only once, একবার হলেও কিন্তু সেটা পড়তে হবে। তাহলে আমরা পড়লাম, এখন আমরা দেখি ফ্লো চার্টটা কিভাবে লিখতে হয়। ওকে, ফ্লো চার্টটা আমরা এখন কিভাবে লিখবো সেটা আমরা এখন দেখব। এখন আমাদেরকে বলা হয়েছিল based on a reading of the passage show the lifestyle of Amerigo is given below। একটু খেয়াল করো, এই যে উপরে যে লাইনটা দেয়া আছে, আই থিঙ্ক ইট ইজ সিন বাই ইউ, তোমরা সেটা দেখতে পাচ্ছ। ওকে, এই ফ্লো চার্ট লেখার সময় একটা টাইটেল দেয়াটা জরুরি, আবার জরুরি না। এটা দিলে জাস্ট তোমার কি হবে যে আসলে লেখার সৌন্দর্য বৃদ্ধি পাবে, না দিলেও কোনো সমস্যা নাই, বাট এটার জন্য কোনো এক্সট্রা নাম্বার পাওয়া যাবে না বা এক্সট্রা নাম্বার কাটাও যাবে না। ওকে, দিলে ভালো, না দিলেও কোনো ক্ষতি নাই। ওকে, তাহলে কিভাবে সেটা তোমরা দিবা, লিখবা কিভাবে টাইটেলটা, একদম সহজ, আমি দেখিয়ে দিই। সি, এই যে আমাদের যে প্রশ্নটা দেয়া থাকবে সেখানে দেখো শোয়িং থেকে শুরু করে আমরা আমেরিগো পর্যন্ত, ঠিক আছে, শোয়িং অর মেনশনিং, এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত, মানে যেখানে ফুল স্টপ থাকবে ততটুকু পর্যন্ত লিখবো। ওকে, তারপর আর কি লিখতে পারি আমরা, তারপর লিখবো is given below। ওকে, তাহলে আমরা এটা সহজে লিখতে পারি। ওকে, ততটা টাইমও লাগবে না। ওখান থেকে শোয়িং বা মেনশনিং এর পর থেকে শুরু করে শেষ পর্যন্ত লিখবো, বাকিটা লিখবো ইজ গিভেন বিলো, মানে নিচে দেয়া হয়েছে। ওকে, লেটস সি। মুর্শিদুল আলম, ওয়ালাইকুম আসসালাম। হোয়াটএভার ইট ইজ, আমরা কিন্তু অ্যান্সার গুলো লিখে দিয়েছি। এখন এখানে দেখো একটু, এখানে দেওয়া আছে লিভিং অন স্ট্রিট, তার মানে কি, ওই যে আমরা বলেছিলাম ভার্বের সাথে আইন যুক্ত হয়ে আমরা ফ্রেজ গঠন করতে পারি। ফ্রেজের মধ্যে কখনো কি থাকবে না, ভার্ব থাকবে না। ফ্রেজের মধ্যে কখনো ভার্ব থাকবে না, তবে কিছু কিছু ক্ষেত্রে ভার্ব থাকতে পারে। আবার সাবজেক্ট কি করতে হবে, সাবজেক্ট শুড বি ওমিটেড। ওকে, সাবজেক্টও কি করতে হবে, ডিসকার্ড করে দিতে হবে। তবে যেভাবে দেয়া হোক না কেন আমরা জাস্ট সেটাকে ফলো করব। তবে হ্যাঁ, এখন আমি বললাম আসলে এটা কিন্তু তোমার যে এনটিআরসি, যে তোমার এটা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের একটা বিষয়, যে আসলে নতুন একটা আইটেম এখানে কি করা হয়েছে, লিস্ট করা হয়েছে। তো এটার জন্য কোনো ধরনের নিয়ম নীতি এখানে কিন্তু দেয়া হয়নি।
তারপর আমরা বাজারে যে বিভিন্ন ধরনের বই পাই, ওরাও কিন্তু সুস্পষ্টভাবে কিছুই বলে নাই। তো আমরা কিন্তু এইগুলো ফলো না করার কোনো উপায়ও আমাদের নাই, কারণ আমরা তো উই আর দ্য টিচার্স। ওকে, যারা বইগুলো লিখে তারা হচ্ছে আহ, আর আমাদের চাইতে অনেক কিন্তু বিজ্ঞ ওয়াইজ টিচার, তারা কিন্তু এগুলো জানে। তারপর তাদেরকেও আমাদেরকে ফলো করতে হয়, এগুলো ফলো করে আমরা লিখবো। কিন্তু এই নিয়মগুলো কিন্তু সারা বাংলাদেশে কিন্তু কি করা হয়, ফলো করা হয়। আর ফ্লো চার্ট মানে হচ্ছে একটা নির্দিষ্ট ধারাবাহিকতা কি করবে, ফলো করবে। তো সেজন্য আমরা প্রথম সেন্টেন্সটা যেভাবে দেওয়া আছে সেভাবে দিব। ওকে, তবে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। তোমরা ধরো এখানে দিয়েছে লিভিং অন স্ট্রিট, কেউ দিয়েছ টু, একটা দিয়েছ টু কালেক্ট ট্র্যাশ, আবার কেউ দিয়েছ বাই সেলিং আইসক্রিম। ওকে, এইভাবে করলে কিন্তু আসলে হচপচ সিচুয়েশন ক্রিয়েট হয়ে যাবে। এটা তোমার দেখতেও ভালো লাগে না, টিচাররা কিন্তু অ্যাভয়েড করে নাম্বার না দিয়ে চলে যায়, হয়তো 2-3 দিতে পারে। কিন্তু এইটাতে যদি নাম্বার কম আসে কিন্তু আসলে এ প্লাস পাওয়াটা টাফ হয়ে যাবে, রাফ এন্ড টাফ হয়ে যাবে। ওকে, তো সেজন্য আমাদের কি করতে হবে, আমরা নিয়মটা ফলো করব। ওকে, সো লিভিং অন স্ট্রিট, সে রাস্তায় বসবাস করতে, লাইফস্টাইল, লাইফ কিন্তু ওর কোথায়, লাইফটা সবসময় সে কি পথ শিশু। ওকে, রাস্তায় তার কি বসত বাড়ি বা রাস্তায় সে বাস করে, তার যেহেতু হিজ প্যারেন্টস লেফট হিম, সো দ্যাট ইজ ওয়াই হি হ্যাজ নো শেল্টার টু লিভ ইন, সো দ্যাটস ওয়াই হি হ্যাজ টু স্টে অন স্ট্রিট। সো এখানে যেহেতু ভার্বের সাথে আইএনজি দিয়েছে, তো আমরা প্রত্যেকটা ভার্বের সাথে আইএনজি করব। সো আরেকটা কাজ সে করে কি, একটু প্রথম কাজ হচ্ছে সে ট্র্যাশ মানে হচ্ছে আবর্জনা টাইপের, রাবিশ টাইপের, এগুলো কালেক্ট করতো। যেহেতু প্রথমটা লিভিং আছে, তো এটা আমরা কি লিখবো, কালেক্টিং লিখবো। ওকে, সে আইসক্রিম বিক্রি করতো, এখানে লেখা আছে সোল্ড আইসক্রিম। তো আমরা জানি যেহেতু এটা ভার্বের সাথে আইএনজি, তাহলে প্রথমটা সরি হ্যাঁ, এটাও ভার্বের সাথে আইএনজি করব, বাট সোল্ড এর সাথে তো আইএনজি করা যায় না, তো পাস্ট ফর্ম অর পাস্ট পার্টিসিপাল ফর্ম। ওকে, সো সোল্ডিং লেখা যাবে না, বেস ফর্মের সাথে আমরা আইএনজি করব, সেলিং আইসক্রিম। ওকে, তারপর বলা হচ্ছে কি, হি হ্যাজ এ সিরিয়াস ইনফেকশন, ওখানে আছে না, তো আমরা হ্যাজ এর সাথে তো আইএনজি করতে পারি না, আমরা মূল ফর্মের সাথে আইএনজি করব হ্যাভিং এর, কারণ এগুলো হচ্ছে হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড। ওকে, তো সেক্ষেত্রে আমরা কি করলাম, হ্যাভিং করে দিলাম, হ্যাভিং এ সিরিয়াস ইনফেকশন। ওকে, তারপর আছে কি, শো শাইনিং করতো। ওকে, পলিশিং ওর শাইনিং শোস, এই কাজটাও সে করতো। ওকে, তারপর হচ্ছে ওয়ার্ক ইন ডিফারেন্ট ওয়ার্কশপস, সে বলেছিল কি আমার কিছু বন্ধু বিভিন্ন ওয়ার্কশপে কাজ করতো। ঠিক আছে, সে এরকম একটা ওয়ার্কশপের মধ্যে, ফ্যাক্টরির মধ্যে দেখা গেল কি একটা বন্ধুর চোখের মধ্যে কাচের টুকরা কি করেছিল, ঢুকে গিয়েছিল। তাহলে সে কিভাবে জানে, কারণ সে সেখানে কাজ করেছিল। এই আইডিয়াগুলো আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, ডিরেক্টলি দেয়নি, আমাদেরকে বুঝে নিতে হবে। ওকে, তো আমরা দেখলাম সে কাজ করেছিল, তাহলে ভার্বের সাথে আইএনজি করলাম, ওয়ার্কিং ইন ডিফারেন্ট ওয়ার্কশপস। ওকে, ইজ দ্যাট ক্লিয়ার? এতটুকু পর্যন্ত কি বোঝা গেছে? কোনো প্রবলেম আছে? যাই হোক, সি, এখন আমরা এটা লিখলাম, লেখার পরে দেখা গেল কি, সি, আরেকটা দিল, ঠিক একই ইনফরমেশন তোমার কাছ থেকে জানতে চাওয়া হয়েছে, বাট ইন ডিফারেন্ট স্টাইল। ধরো এখানে দেয়া আছে টু লিভ অন স্ট্রিট, টু লিভ অন স্ট্রিট, ইনফিনিটিভ টু দিয়ে শুরু। আর কারণ আমরা জানি ইনফিনিটিভ অ্যাকচুয়ালি স্ট্রাকচার অফ ইনফিনিটিভ ইজ টু প্লাস ভার্ব ইনটু স্ট্রং, এটা অ্যাকচুয়ালি ইনফিনিটিভ ফ্রেজ। ওকে, টু লিভ অন স্ট্রিট, আগের গুলো, বাট ভার্বের একটু কি এখানে ডিফারেন্স আছে। তাহলে আমরা এখানে কালেক্টিং ট্র্যাশ দিয়েছি, এখানে দিব টু কালেক্ট ট্র্যাশ, টু কালেক্ট ট্র্যাশ। ওকে, তারপর আছে কি সেলিং আইসক্রিম, তাহলে আমরা কি দিলাম, টু সেল আইসক্রিম। অবশ্যই মনে রাখতে হবে টু এর পরে ভার্ব বেস ফর্ম বসে, it everybody knows it. Okay, you also know that actually after to infinitive to we should use verb in base form, right? Okay, then to have a serious infection, to have a serious infection, to polish or shine shoes. ওকে, আবার টু পলিশিং দেয়া যাবে না, টু হ্যাভিং দেয়া যাবে না, দিলেও কিন্তু সমস্যা, কারণ এটা হচ্ছে ভুল গ্রামার। ওকে, তা টু ওয়ার্ক ইন ডিফারেন্ট ওয়ার্কশপস। এই হচ্ছে মোটামুটি আসলে আমাদের ফ্লো চার্ট নিয়ে কাজ। আমরা কিন্তু বিভিন্ন ধরনের ফ্লো চার্ট গুলা বইতে আছে, তথ্য কি জানতে চাওয়া হয়েছে সেটার উপর বেস করে প্রথম যে ইনফরমেশন দেওয়া হয়েছে সেটা তোমাকে কি করতে হবে, ফলো করতে হবে।
তবে একটা বিষয় এখানে খেয়াল করো, এখানে কিন্তু যখন আমরা ফ্লো চার্ট লিখতে বলা হবে, আমাদের কিন্তু এখানে লেখা থাকে ওয়ান ইজ ডান ফর ইউ অর ওয়ান হ্যাজ বিন ডান ফর ইউ, তোমার জন্য একটা করে দেওয়া হয়েছে। এই করে দেওয়ার মানে হচ্ছে তোমাকে এই রুলটা আসলে ফলো করা তোমার উচিত। ওকে, তাহলে আমরা ব্যর্থ হয়ে না ঘটিয়ে এটা ফলো করার চেষ্টা করব, লেখার চেষ্টা করব, যাতে কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট না হয়। আমি আবারও বলছি যে আসলে এই যে নিয়মগুলো আমি দেখিয়ে দিয়েছি এটা যে ফলো করতে হবে এরকম কোনো দিক নির্দেশনা নাই, কারণ কোনো ধরনের দিক নির্দেশনা এখানে দেওয়া হয়নি, ঠিক আছে। কিন্তু আমি আবার বলি কিছু কিছু টিচার আছে আসলে যেটা আসলে নিয়মের বাইরে যেতে চায় না, ঠিক আছে, নিয়মের বাইরে যেতে না চায়। আমি কিন্তু দেখেছি বিভিন্ন পরীক্ষা দেখেছি, আমাদের যে পরীক্ষাগুলো আমি নিই সেখানে আমি নাম্বার দিই না, কারণ তাদেরকে এগুলো স্ট্রিক্টলি এখন যদি আমরা কি না করি, এগুলো তাদেরকে হ্যান্ডেল না করে এগুলো, তাহলে পরবর্তী দেখা যাবে কি তারা ওই টিচারের হাতে খাতাগুলো পড়তে পারে, তখন দে উইল গেট জিরো। তখন সেটা ক্ষতি কিন্তু আলটিমেটলি শিক্ষকের, ঠিক আছে, প্রতিষ্ঠানের। এবং প্রতিষ্ঠান বা তোমরা যদি রেজাল্ট যদি গড় না করো, রেজাল্ট যদি খারাপ হয়ে যায়, প্লাস না পাও, তাহলে এত বছর ইংলিশ পড়ে, ঠিক আছে। কিন্তু আসলে ইংলিশ ইন্টারমিডিয়েটের যে সিলেবাস, যে বইটা, এটা খুবই উন্নত মানের। এবং শুধু আমরা আসলে ক্লাস 10-এ পড়েছি, এটা হচ্ছে অনেকটা তোমার নদীর মতো। এখন তোমরা ওশানে যাবে, বিভিন্ন বিভিন্ন বিষয় তোমাদেরকে জানতে হবে। শুধুমাত্র পরীক্ষায় ডোন্ট স্টাডি অনলি টু ক্রস দ্য স্টেয়ারকেস অফ দ্য এক্সামিনেশন। এটা যদি করো, ইউ উইল নেভার গেট yourself admitted into a renowned ইউনিভার্সিটি, আই গ্যারান্টি। কখনো কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে না, কারণ আমরা চাই সবসময় এ প্লাসের জন্য। তুমি ভালো করে পড়ো, তুমি ভালো করে পড়লে পরে দেখবা যে তোমার কাছে সবকিছু ইজি, একদম একদম শুরু থেকে। আমি একটু গ্যারান্টি দিয়ে বলতে পারবো, এখানে কেউ যদি বলে যে স্যার আমি পার্সিস্টেন্সের একদম পুরো পুরো সবকিছু যেখান থেকে কোয়েশ্চেন করেন আমাকে, আমার কোনো প্রবলেম নেই, এরকম কেউ কোনো স্টুডেন্ট এখন মানে আমাদের এই অ্যাটলিস্ট এই অঞ্চলে নাই, ঠিক আছে। কারণ পার্সিস্টেন্স হচ্ছে আসলে এটা হচ্ছে বেস অফ গ্রামার। এটা নাউন থেকে এজেক্টিভ, এজেক্টিভ থেকে নাউন, ওকে, তারপর এই বিভিন্ন এক ফর্ম থেকে অন্য ফর্মে নিয়ে যাওয়া, হ্যাঁ, কিভাবে নাউন গঠন করতে হয়, কিভাবে ভার্ব গঠন করতে হয়, কিভাবে এজেক্টিভ গঠন করতে হয়, এগুলো কিন্তু আমাদের এখন শিখতে হবে, ঠিক আছে। ওকে, সো অ্যাকচুয়ালি আর বেশি কিছু না। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এগুলো ফলো করব, নিয়মগুলো ফলো করে আমরা করার চেষ্টা করব। আর যেহেতু 9 তারিখ থেকে 9 আগস্ট থেকে আমাদের ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে, তো সেক্ষেত্রে আমরা বলবো তোমরা আর কোথাও না গিয়ে, ওকে, এখানে ভর্তি হও। কারণ ট্রু এডুকেশন, ইফ ইউ ওয়ান্ট টু হ্যাভ ট্রু এডুকেশন, you must yourself get admitted into our college. I mean BN College Kaptai. I repeat BN College Kaptai. অনেকে সেটা খারাপ লাগতেও পারে, কারণ স্ট্রিক্টনেস, জীবন জীবন কিন্তু ডিসিপ্লিন ছাড়া জীবন চলে না। ওকে, তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমরা এখন থেকে ডিসিপ্লিন বিষয়টার উপর জোর দিব এবং ভালোভাবে লেখাপড়া করব এবং ভালো একটা ইউনিভার্সিটিতে, তখন তুমি স্বাধীন, তখন তুমি স্বাধীন। ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারা মানে হচ্ছে জীবনের মানে জীবনটাকে অর্ধেক গুছিয়ে নেওয়া। ওকে, কারণ ইউনিভার্সিটিতে কোনো একটা স্টুডেন্ট কোনো না কোনো কি করতে চাকরি সে পাবেই, তবে ভালো করে লেখাপড়া করতে হবে। সো no more today, dear students. I believe all of you have understood our today's topic. However, if any of you face difficulties to understand, please inbox me or call me directly. You will get the answer soon. Well, last but not the least, don't go out of home without having extreme emergency. You know that due to unavoidable circumstances, if any of you need to go out, please comply safety rules for health. Finish the tasks, maintaining safe physical distance, and come back soon. Okay, see you next class. Stay home, stay safe. Thank you very much.